সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে আলোচনা করব। একই সাথে আলোচনা করব বাংলাদেশ চীন থেকে যে 10C এই যুদ্ধ বিমান কেনার আলোচনা করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে রয়েছেন, সেখানে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হবে। বাণিজ্য ঘাটতি, বাংলাদেশে বিনিয়োগ, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর ভিতরে সবচেয়ে আমাদের দর্শকদের কাছে যে বিষয়টি আলোচনায় আসছে বা গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ এবং চীন তিস্তা প্রকল্পে একসাথে কাজ করবে কিনা এবং বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান কিনবে কিনা। কারণ বাংলাদেশ এই মুহূর্তে নানান রকমের ভূ রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে বিভিন্নভাবে হুমকির মুখে বলেও অনেকে মনে করেন। সে কারণে এই বিষয়টি নিয়ে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করার চেষ্টা করব। একই সাথে আলোচনা করব পাকিস্তান থেকে JF-17 থান্ডার বিমান কিনা হবে কিনা এবং এই বিষয়ে মোটামুটি যথেষ্ট আদ্যপান্ত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনা চলে যাই। এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কেন? তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেছেন এবং এই সফরটাকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিশেষ করে সীমান্তে যখন ভারতের সাথে বাংলাদেশের পুশিনের ঘটনা নিয়ে বেশ বড় রকমের একটা উত্তেজনা চলছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ দেশটির বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের লোকজন যখন বলছেন যে বাংলাদেশের অমুক অমুক অঞ্চল কেটে নেওয়া হবে, বিচ্ছিন্ন করা হবে, ভাগ করা হবে, অমুক এলাকা দখল করা হবে, বাংলাদেশের ভেতরে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে, এই সমস্ত নানান রকমের হুমকি যখন দিচ্ছেন, তখন এই সফরটা সংগঠিত হচ্ছে। এবং যেহেতু চীনের সাথে ভারতের আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা আছে, দ্বন্দ্ব আছে এবং সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব রকমের টানাপোড়েন আছে, সেই কারণে এই বিষয়টা এই মুহূর্তে খুব বেশি আলোচনায় আসছে। একই সাথে তিস্তা চুক্তিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিস্তা চুক্তি গুরুত্বপূর্ণ এই কারণে, তিস্তা নদের উপর বাদ দিয়ে ভারত আমাদের এপাশের নদীকে একেবারেই মেরে ফেলেছে, যার কারণে শুষ্ক মৌসুমে একেবারে মরুভূমি, আর যখন বর্ষা মৌসুম আসে, এই যে এখন তিস্তা প্রকল্প সমস্ত সব কপাট খুলে দিচ্ছে এবং আমাদের এপাশে বন্যায় ডুবে যাবে। তো এই যে যখন আমাদের পানি দরকার তখন আটকে রাখে, আর যখন পানির দরকার না তখন ছেড়ে দিয়ে আমাদের ডুবিয়ে মারে। এই যে এরকমের বিভিন্ন রকমের সংকট আছে, এই সংকটগুলো আসলে এই তিস্তা প্রকল্পের সাথে অনেক কিছু জড়িত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে গেছেন, তখন এই বিষয়টা নিয়ে কতদূর কি হবে, আমরা চুক্তি করব কিনা, চীন আমাদেরকে ব্যাপারে সাহায্য করবে কিনা, চীন এখানে অংশগ্রহণ করবে কিনা, আমাদেরকে কারিগরি সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করবে কিনা, পাশে থাকবে কিনা, এই সমস্ত নানান রকমের আলোচনা চলছে। সমস্ত সব কিছু ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে বাংলাদেশ কি চীন থেকে নতুন করে মোটামুটি আধুনিক 4.5 জেনারেশন, যেটা অর্থাৎ প্রজন্ম 4.5, 5th জেনারেশন বলে, এটা 4.5 জেনারেশন, এই জেনারেশনের J-10C এই বিমান, যুদ্ধ বিমান, মাল্টিরোল ফাইটার আমরা কিনবো কিনা, এটা নিয়ে কোনো চুক্তি হবে কিনা, এটা নিয়ে আলোচনা হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। এবং এই বিমানের ব্যাপারে এত বেশি আগ্রহ মানুষের এই কারণে, গত বছরের মে মাসে ভারত এবং পাকিস্তানের ভেতরে 6 দিনের একটা সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় পাকিস্তান একেবারে সহজেই চীনের কাছ থেকে পাওয়া এই J-10C এই বিমানটা ব্যবহার করে ভারতের রাফাল বিমান, অত্যাধুনিক বিমান রাফাল বিমান, এই বিমানকে পরাজিত করেছিল এবং ভারত মারাত্মক রকমের কোণঠাসা হয়ে পড়েছিল। ভারতের অনেকগুলো বিমান ভূপাতিত করেছিল পাকিস্তানের বিমান বাহিনী বা পাকিস্তানের পাইলটরা, বা এই J-10C বিমান ব্যবহার করে। সেই কারণে বাংলাদেশের মানুষ মনে করে যে এই বিমান কিনলে বুঝি আমরা ভারতের মোকাবেলায় বা ভারতের এগেনস্টে আমরা একটা শক্তিশালী অবস্থানে থাকতে পারবো এবং ভারত আমাদের বিমান বাহিনীকে বা আমাদের সামরিক শক্তিকে খানিকটা সমীহ করবে, এইরকম একটা জায়গা থেকে মানুষ প্রত্যাশা করেন। আসলে আমি যা বলি, সবচেয়ে বড় যে কারণ এই রকম প্রত্যাশার, সেটা হচ্ছে যারা এই সমস্ত প্রত্যাশা করে, যারা এরকম চিন্তা করে, তারা প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে ভালোবাসে। তারা বাংলাদেশের উন্নতি চায়, বাংলাদেশের কল্যাণ চায়, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে
বুক উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, দাঁড়াক, এটা চাই। যার কারণে তারা চাই ভারত কেন, যে কোনো দেশের মোকাবেলায় বা যে কোনো দেশের সামরিক সক্ষমতার সামনে যেন আমরা একেবারে দুর্বল, খুব নরম অবস্থানে বা খুব খারাপ অবস্থায় না থাকি, এই প্রত্যাশাগুলোই মানুষের। যার কারণে এই যে আমাকে অনেক দিন ধরে অনেক দর্শক অনুরোধ করেছেন যে আপনি বাংলাদেশের সামরিক সক্ষমতা, ইরান, ইসরায়েল, আমেরিকার এই যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের কী করণীয়, কী করা উচিত, বা বাংলাদেশের সামরিক সক্ষমতা কোথায়, কোন কোন জায়গায় কাজ করা দরকার, পাকিস্তানের সাথে, চীনের সাথে, ইরানের সাথে আমরা কিভাবে সম্পর্ক করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এবং আমি যতদূর মনে করতে পারি কেউই এই পর্যন্ত বলেনি যে ভারতের সাথে সম্পর্ক আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, ভারতের কাছ থেকে আমরা কী কী কিনে সামরিক দিকে উন্নতি করতে পারি, এই সমস্ত কেউ বলেনি। যার কারণে বুঝতে পারি যে কেন যেন মানুষের ভেতরে একটা ভারত বিরোধী ফিলিংস আছে। এটা মোটামুটি আমি দেখতে পারি, বুঝতে পারি। অবশ্য ভারত বিরোধী ফিলিংস হওয়ার একটা বড় কারণ আছে, একটা না অনেকগুলো কারণ থাকতে পারে। তার ভিতরে আমি একটা কথা একটু বলে আসি এখানে। ভারত আমাদের একেবারে নিকটতম প্রতিবেশী, 3 দিকে ভারত, একদিকে আমাদের বঙ্গোপসাগর। সেক্ষেত্রে ভারত আমাদের আসলেই খুবই গুরুত্বপূর্ণ এবং নিকটতম প্রতিবেশী তো বটেই, গুরুত্বপূর্ণ প্রতিবেশীও বটে। ভারতকে মাইনাস করে আমাদের চিন্তাভাবনা করা খুব কঠিন। এই জায়গায় আমরা আসলে ভারতকে বন্ধু হিসেবে, সুন্দর, ভালো, সৎ এবং সুপ্রতিবেশী হিসেবে দেখতে চেয়েছি বা দেখতে চাই। কিন্তু মুশকিলটা হয়েছে, আমি আরেকটু কথা বলি, আমাদের 1971 সালে ভারত যে মুক্তিযুদ্ধে আমাদের যে স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তারা যে সহযোগিতা করেছিল, তার জন্য আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আছে। কিন্তু এই স্বাধীনতার পরেই তারা যে কাজগুলো করেছে, সেই কাজগুলো কিন্তু আমাদের দেশের স্বার্থে, আমাদের ভৌগোলিক সীমানার স্বার্থে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে খুব একটা বেশি যায়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই কিন্তু ফারাক্কাবাদ চালু করেছে এবং শেখ মুজিবুর রহমানের কাছ থেকে অনুমতি নিয়ে পরীক্ষামূলক চালু করা হয়েছিল। সেই পরীক্ষামূলক চালু আর জীবনে কোনোদিন শেষ হলো না। পরবর্তীতে আমরা ফারাক্কাবাদের কতটা নির্মম শিকার আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কম বেশি জানি, ভারতের লোকজনও জানে, আন্তর্জাতিক সম্প্রদায়ের লোকজনও জানে। এটা আন্তর্জাতিক একটা ইস্যু। এরপরে তিস্তা প্রকল্প, একই কাহিনী। তিস্তার উজানে বাদ দিয়ে আমাদের উত্তর অঞ্চলের সবচেয়ে বড় নদী তিস্তা, সেই তিস্তা নদীকে একদম মেরে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে এবং আমরা এখন মরুভূমি প্রায় উত্তরাঞ্চল। বর্ষাকালে পানি ছেড়ে দিলে আমরা ডুবে মরি, নদীর নাব্যতা নেই, স্রোত নেই, নদীর বাদ দেওয়ার কারণে স্রোত নেই আমাদের পাশে। দিন দিন নদী ভেঙে চর পড়ে নদীর নাব্যতা হারিয়েছে। বর্ষাকালে যখন প্রচণ্ড রকম বেগে পানি ছেড়ে দেয়, প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেয়, আমাদের নদীতে ধারণ ক্ষমতা না থাকার কারণে, নাব্যতা না থাকার কারণে সেই পানি একাকার হয়ে যায়, একুল ওকুল দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে এবং আমাদের ফসলের ক্ষতি হয়, মানুষজনের ক্ষতি হয়। প্রতি বছর আমরা আর্থিক সংকটে পড়ে যাই, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে। তার মানে আমাদের, এবং এই যে তারা বন্যায় মারছে, শুষ্ক মৌসুমে পানিতে মারছে, অর্থাৎ 2 মৌসুমেই পানিতে মারছে, একবার পানি না দিয়ে আর একবার পানি দিয়ে। এই যে পানি দিয়ে এবং না দিয়ে, তার মানে কি, ভারত আমাদেরকে বোঝালো যে আমি যদি দিই তবে তুমি পাবে, আমি যদি না দিই তবে তুমি পাবে না। তার মানে আমরা তাদের উপর নির্ভরশীল। এই যে বড় ভয় সুলভ একটা আচরণ করলো, অর্থাৎ কোনো ক্ষেত্রে সে প্রভু হয়ে দাঁড়ালো যে সে দিলে পাবো, না দিলে পাবো না। অথচ আন্তর্জাতিক নদী হিসেবে আমাদের কিন্তু ন্যায্য অধিকার, আমার ভাটির দেশ হিসেবে আমাদের পানি পাওয়ার অধিকার, ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করছে। একইভাবে এরকম আমাদের বাংলাদেশের উজানে বলা হয় 54টা নদীতে, অভিন্ন 54টা নদীতে বাদ দিয়েছে, কিন্তু সংখ্যাটা সম্ভবত আরও বেশি। আমরা যদি 54টা নদীর কথা ধরিও, তাহলেও বাংলাদেশের ভেতরে আরও বহু সংখ্যক নদী এই বাঁধ এবং ভারতের পানি আটকে দেওয়ার কারণে আমাদের নদীগুলো মরে গেছে। খাল, বিল, নদী, নালা সব কিছু শেষ। আমাদের এতে মাছের প্রজন্ম, মাছের প্রজাতি নষ্ট হয়েছে, আমাদের ধান ফসল, আমাদের নদীর নাব্যতা, জোয়ার না থাকার কারণে উজানে লবণাক্ত পানি চলে আসছে। আমরা ভূপ্রকৃতি বিভিন্নভাবে, মরুকরণ হচ্ছে, লবণাক্ততা হচ্ছে, বহুভাবে আমরা ক্ষতিগ্রস্ত। জলবায়ু, আবহাওয়াগত সব দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত এই ভারতের কারণেই। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ ভারতকে যদিও বন্ধু ভাবতে চায়, বন্ধু ভেবেছিল, কিন্তু ভারতের কারণেই সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। একদম সহজ কথা। এই কথাটা ভারত কখনোই বুঝতে চেয়েছে বলে
আমার কাছে মনে হয় না। যাই হোক, এইরকম একটা জায়গা থেকে আমরা তো অনেক অনেক জায়গায় বঞ্চিত। আমাদের এত বৃহৎ প্রতিবেশী, তারা সীমান্তে আমাদের বিজিবি আছে বা বিডিআর ছিল, তাদের বিএসএফ আছে, এর ভেতরেও কাঁটা তারের বেড়া দিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলছে। সীমান্তে যে সমস্ত চোরাচালান হয়, সেই চোরাচালানে ফেন্সিডিল, মাদক এ সমস্তগুলো আসার জন্য ভারত ব্যবস্থা করে দেয়, অথচ গরু বা আদার আনতে গেলে কিন্তু আমাদের লোকজনকে হত্যা করে। আমি যদিও চোরাচালান বা অবৈধ কোনো রকমের লেনদেনের আমি পক্ষে কথা বলছি না, কিন্তু গরু চোরাচালান করে আনতে গেলে মানুষ হত্যা করে, অথচ ফেন্সিডিল থেকে শুরু করে বিভিন্ন রকমের মাদক চোরাচালান করে যখন আনা হয় তখন কিন্তু কোনো মানুষকে গুলি করে হত্যা করে না। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানে, যার কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে মনে ভারত বিরোধী একটা ফিলিংস তৈরি হয়েছে এবং এটা এখন জাতীয় পর্যায়ে প্রথিত হয়েছে। এই জায়গা থেকে পাকিস্তানের সাথে সম্পর্ক চাই, চীনের সাথে সম্পর্ক চাই। কেন? শত্রুর শত্রু আমাদের বন্ধু, এরকম একটা থিওরি দাঁড় করায়। ভারতের শত্রু চীন, ভারতের শত্রু পাকিস্তান, অতএব তাদের শত্রু আমাদের বন্ধু হবে, এই একটা ধারণা মোটামুটিভাবে গ্রহণ করে ফেলেছে। যাই হোক, আমি মূল আলোচনা আসি এবার সেই যুদ্ধ বিমান নিয়ে। যুদ্ধ বিমানের যে আলোচনাটা করতে চাই সেটি হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশ চীনের কাছ থেকে যে 10C এই যুদ্ধ বিমান কিনতে চায়, এ ব্যাপারে অনেকটা আলোচনা এগিয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে এই বিষয়গুলো নিয়ে অনেকটা কাজ হয়েছিল। বর্তমান যে সরকার, বিএনপির নেতৃত্বাধীন সরকার বা বিএনপির সরকার, এই সময়েও এই আলোচনা এগিয়ে যাচ্ছে। এই আলোচনা বাতিল করা হয়নি, বরং চুক্তিটা কীভাবে টেকনিক্যালি সুন্দরভাবে করা যায় সেইটা নিয়েই আলোচনা হচ্ছে। বর্তমানে যে সফর চলছে প্রধানমন্ত্রীর, এই সফরে এটা খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা এবং এই বিষয়ে আলাপ আলোচনা তো হবেই। চুক্তি যদি নাও হয় তাহলে চুক্তির খুব কাছাকাছি চলে যাবে, এরকম একটা ব্যাপার। সেক্ষেত্রে বাংলাদেশ 20টা থেকে 24টা যে 10C বিমান কেনার চিন্তা করছে, এরকম তথ্য। এই বিমান যদি আমরা কিনতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের বাংলাদেশে এই পর্যন্ত বাংলাদেশের হাতে যে সমস্ত যুদ্ধ বিমান আছে তার ভিতরে সবচেয়ে সক্ষম, ক্ষমতা সম্পন্ন বিমান হবে এই যে 10C বিমান। এটা 4.5 জেনারেশনের, অর্থাৎ চতুর্থ প্রজন্মের যে বিমান তার চেয়ে উপরে, পঞ্চম প্রজন্মের চেয়ে নিচেই। এটা অনেক ভালো বিমান। এই বিমানগুলো প্রতিটি বিমানের দাম পড়বে প্রায় 730 কোটি টাকা করে, শুধু একটি বিমানের দাম। পূর্ণাঙ্গ প্যাকেজ যদি নেওয়া হয় তার ভিতরে প্রশিক্ষণ থাকে, পাইলটদের প্রশিক্ষণ, স্পেয়ার পার্টসের দাম থাকে, এরপরে আরও বিভিন্ন রকমের প্রশিক্ষণ, নানা রকমের সার্ভিস, আদার ইস্যু থাকে এখানে। সেগুলো সব কিছু মিলিয়ে যদি 20টি যে 10C এই বিমান কেনা হয় তাহলে তার দাম পড়বে প্রায় 15,000 কোটি টাকা। তো এই বিমান কেনা মানেই বাংলাদেশের বিমান বাহিনী একেবারে দারুণভাবে শক্তিশালী হয়ে উঠবে এবং আধুনিক হয়ে যাবে। এর পাশাপাশি যদি পাকিস্তান থেকে আপনার JF-17 থান্ডার এই বিমান কেনে তাহলে আরও আধুনিকায়নে আরও খানিকটা এগিয়ে গেল। তার যে 10C কিন্তু উন্নত বিমান, JF-17 যেটা পাকিস্তানের কাছ থেকে কেনা হবে তার চেয়ে কিন্তু যে 10C বিমানটা আরও বেশি শক্তিশালী এবং উন্নত, দামও বেশি, দামও প্রায় ডাবল। পাকিস্তানের একটা বিমান প্রায় 365 কোটি টাকা মতো পড়বে, আর সেখানে যে 10C পড়বে 730 কোটি টাকা, প্রায় ডাবল। তো সেক্ষেত্রে শক্তির তুলনায় JF-17 থান্ডারের চেয়ে যে 10C যে ডাবল তা কিন্তু বলা যাবে না, কিন্তু অবশ্যই যে 10C উন্নত। এই দুই বিমান থাকলে যা দাঁড়াচ্ছে, যে JF-17 এটাও কিন্তু চীনা প্রযুক্তির, পাকিস্তানে অ্যাসেম্বল করা, পাকিস্তানে তৈরি, চীন এবং পাকিস্তান মিলে করেছে এটা। আর যে 10C এটা কমপ্লিটলি চীনের। তার মানে এই দুই ধরনের বিমান যদি বাংলাদেশে আসে তাহলে দুটো জায়গায় চীনের প্রযুক্তি, চীনা ছোঁয়া কিন্তু আছে। তো সেই জায়গা থেকে এই দুই রকমের বিমান যদি গোটা 50 বাংলাদেশের হাতে আসে তাহলে বেশ খানিকটা শক্তিশালী হয় বাংলাদেশের বিমান বাহিনী। বাংলাদেশের বিমান বাহিনীর হাতে এবং তো যতদূর জানা যায় প্রায় 79-80টি যুদ্ধ বিমান আছে। তার ভিতরে আমাদের এখন পর্যন্ত যে বিমান আমাদের হাতে আছে যুদ্ধ বিমান, তার ভিতরে সবচেয়ে ভালো বিমান হচ্ছে MiG-29। এই MiG-29 পরে যে বিমান সেটা হচ্ছে যে F-7
বিজি। তো এই F7 সিরিজের যে বিমানগুলো, এই বিমানের মডেল কিন্তু তৈরি হয়েছে 1960-65 সালের দিকে। সেই বিমান আমরা কিনেছি 2011 সালে চুক্তি হয়েছে, 2013 সালে কিনেছি চীনের কাছ থেকে বেশ কিছু বিমান। তো MiG-29 পরেই এই যে F7 সিরিজের বিমান আমাদের হাতে আছে। আমাদের হাতে আছে রাশিয়ার তৈরি বা আরও বিভিন্ন জায়গার হেলিকপ্টার, তারপরে মার্কিন হারকিউলিস বিমান, পরিবহন বিমান যেটা, এরকম বিভিন্ন দেশের বিমান আছে। তবে আমাদের যুদ্ধ বিমান মূলত রাশিয়া এবং চীনের তৈরি বিমান। তো এই পর্যায়ে আমাদের বিমান বাহিনীকে যদি সত্যি আধুনিকায়ন করতে হয়, আধুনিক করতে হয়, শক্তিশালী করতে হয়, তাহলে এই সমস্ত বিমান কেনার কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যখন উদ্যোগ নিয়েছে এবং এ ব্যাপারে দুই দেশের সাথেই আলোচনা চলছে, তাতে নিশ্চয়ই আমরা একটা ভালো অবস্থায় যাব এবং এই চুক্তি হবে, এমনটা আমরা আশা করতেই পারি। এখানে কয়েকজন দর্শক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর একটু জবাব দিই। প্রথম একজন প্রশ্ন করেছেন যে আমরা এই ধরনের বিমান কিনতে গেলে ভারতের আপত্তি কেন, বা আপত্তি থাকা উচিত কিনা, বা আপত্তি করবে কেন। আমি মনে করি যে যেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, আমরা কার কাছ থেকে কী কিনবো সেটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে কারোর আপত্তি থাকা উচিত নয়, এটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। ভারত রাশিয়ার কাছ থেকে না আমেরিকার কাছ থেকে না ফ্রান্সের কাছ থেকে কার কাছ থেকে কী কেনে, এটা যেমন আমরা দেখি না, তেমনি আমরা কার কাছ থেকে কী কিনছি এটা ভারতের দেখা উচিত না। এটা কোনোভাবেই নীতিগত দিক দিয়ে সমর্থন করা যায় না। ফলে আমি এই দর্শকের প্রশ্নের সাথে সম্পূর্ণভাবে একমত। বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে একটু আলোচনা করতে বলেছেন। আমি আপনাদেরকে খুব সহজে এবং সংক্ষেপে যে কথা বলতে চাই সেটি হচ্ছে, চীন বাংলাদেশের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক রাখে। এবং আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কিন্তু চীন প্রথমে স্বীকার করেনি, স্বীকৃতি দেয়নি। 1975 সালের 15ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়নি চীন। 1975 সালের 15 আগস্ট যখন শেখ মুজিবুর রহমান মারা যান, তারপরে 31শে আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি দেয় চীন। এবং 1976 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পরে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে সর্বপ্রথম তিনি চীন সফর দিয়ে কিন্তু শুরু করেছিলেন। চীন সেই জায়গা থেকে বাংলাদেশের একটা অকৃত্রিম বন্ধু বা বিএনপির অকৃত্রিম বন্ধু একথা বলা যায়। এবং এই স্বীকৃতি বা এই যে সম্পর্ক প্রতিষ্ঠা হলো 1975 সালের 31 আগস্ট, তারপর থেকে কিন্তু চীনের সাথে আমাদের সবসময় ভালো সম্পর্ক ছিল এবং চীন কিন্তু আমাদের পাশে সবসময় বন্ধু হিসেবেই থেকেছে। আর এখন বাণিজ্য আদার যে সমস্ত সেকশন আছে সেখানে আমরা কতটা চীন নির্ভর হয়ে পড়েছি সেটা তো আমাদের কম বেশি সবার জানা। তো চীনের সাথে অনেকে বলে চীন ব্যবসা ছাড়া কিছু বোঝে না। আমি ব্যক্তিগতভাবে বলি যে না, চীন ব্যবসা ছাড়া বোঝে না তা কিন্তু না, তার আন্তর্জাতিক অঙ্গনের বিরাট ভূ রাজনীতির পলিসি আছে। অতএব সে ব্যবসা ছাড়াও অনেক কিছু বোঝে এবং ব্যবসা যখন বোঝে তখন তার ভেতরে ভূ রাজনীতি থাকে। তার মানে আমার সাথে ব্যবসা করবে কি করবে না, আমার সাথে সুবিধা কোথায় অসুবিধা কোথায়, এগুলো তার যেমন বিবেচনা থাকে, তেমনি চীন বিশ্বস্ত বন্ধু হিসেবে অনেক দেশের পাশেই দাঁড়ায়। এটা পৃথিবীর নজির আছে। এই যে ইরানের সাথে যে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ, সেখানে কিন্তু চীন তার পাশে বিশ্বস্ত বন্ধু হিসেবে দাঁড়িয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, বিপদে পাশেই থাকে। এই জায়গা থেকে আমরা চীনের সাথে যে সম্পর্ক রাখি সেই সম্পর্ক আরও দিন দিন বাড়ানো উচিত বলে আমি মনে করি। আরেকজন প্রশ্ন করেছেন বিগত সরকারের সাথে চীনের সম্পর্ক। হ্যাঁ, চীনের সাথে বিগত সরকারেরও সম্পর্ক ছিল, কিন্তু চীনের সাথে বিগত সরকারের সম্পর্ক আর এখনকার সরকারের সম্পর্কের ভেতরে নীতিগত বিভিন্ন দিক দিয়ে পার্থক্য হবে। বিগত সরকার আসলে সবাইকে সন্তুষ্ট রেখে নিজের কাজ সিদ্ধি করতে চেয়েছিল, নিজে ক্ষমতায় থাকতে চেয়েছিল। বাস্তব কথা হচ্ছে যে এইভাবে আসলে থাকা যায় না, সবাইকে সন্তুষ্ট করে একটা পর্যায়ে থাকা যায় না। কোথাও না কোথাও গিয়ে আপনাকে একটা সাইড নিতেই হবে। সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা উচিত, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনাকে একটা অবস্থান নিতে হবে, এটা বাস্তবতা। যেমন এই মুহূর্তে আমেরিকা আমাদের সাথে ভালো সম্পর্ক চাই, ভারত চাই, রাশিয়া চাই, জাপান চাই, চীন চাই, সবাই চায়, পাকিস্তান চায়। এখন আমরা কার সাথে কোন মাত্রায় সম্পর্ক করব, এই জায়গায় আমাদের পররাষ্ট্রনীতি থেকে এটা ঠিক করতে হবে। এবং এই জায়গায় আমি বলি, এখানে আমাদের শক্তিশালী থিঙ্ক ট্যাঙ্ক থাকা দরকার। এই থিঙ্ক ট্যাঙ্ক না থাকলে আসলে আমরা অনেক কিছু বুঝতে পারবো না, গবেষণা করতে পারবো। গবেষণা না হলে এগুলো হয় না। পৃথিবীর বহু দেশের এরকম থাকে, একেবারে
শব্দ ধরে ধরে দেশ না, শব্দ ধরে ধরে থিঙ্ক ট্যাঙ্ক থাকে। আমরা হয়তো সেই পর্যায়ে যেতে পারবো না, অন্তত দেশ ধরে, অঞ্চল ধরে আমরা থিঙ্ক ট্যাঙ্ক গঠন করা উচিত এবং এ নিয়ে প্রচুর কাজ করা উচিত। আমাদেরকে আসলে পিছিয়ে পড়ে থাকলে চলবে না এবং দুর্বল ভাবলে, গরিব ভাবলে চলবে না। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং খুব স্ট্রংলি এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য যেমন সামরিক সহযোগিতা দরকার, চুক্তি দরকার, শক্তি অর্জন করা দরকার, তেমনি রাজনৈতিক, তেমনি ডিপ্লোমেসি, তেমনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক থাকা দরকার। এটা অপরিহার্য। মধ্যপ্রাচ্যের সাথে, ইরানের সাথে, সৌদির সাথে, কাতারের সাথে, পাকিস্তানের সাথে, কোন দেশের সাথে আমাদের কীরকম সম্পর্ক হবে, কোথায় কম, কোথায় বেশি, কোথায় এগোবো, কোথায় পিছাবো, এভরিথিং আমাদেরকে ডিসকাস করতে হবে, গবেষণা করতে হবে এবং সেই অনুযায়ী পলিসি নির্ধারণ করতে হবে। আর এক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশ ইরান সামরিক সম্পর্ক করতে পারে কিনা, বা ইরানের কাছ থেকে আমরা কীভাবে সামরিক সহায়তা বা সম্পর্ক করতে পারি, নিতে পারি সহায়তা। এই মুহূর্তে ইরানের কাছ থেকে সামরিক সহায়তা নেওয়া কঠিন। এই কারণে বলবো যে এখনও তো নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যায়নি। তেল সংক্রান্ত যে নিষেধাজ্ঞা সেইগুলো উঠেছে। এই আলোচনা এবং এক পর্যায়ে যদি চূড়ান্ত চুক্তি হয়, হয়তো তখন ইরান মুক্তভাবে সমস্ত সব কিছু করতে পারবে। তখন আমরা নিষেধাজ্ঞা মুক্ত ইরানের সাথে আমরা অনেক কিছু করতে পারবো এবং এই জায়গায় আমরা করতে চাই কিনা সেটা আগে নির্ধারণ করতে হবে। কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতির সাথে অনেকগুলো হিসাব বিকাশ, শিয়া সুন্নির প্রশ্ন আছে। সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ইরান সবাই এক একটা প্লেয়ার। সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইসরায়েল, আমেরিকা, নানামুখী। আমরা 1994 সালে বেগম খালেদা জিয়া প্রথমবার সরকারে তিনি যখন প্রধানমন্ত্রী, তখন ইরানের প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানি ছিলেন বাংলাদেশে। ইরানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমরা একটা রিফাইনারি, তেল রিফাইনারি করে দিতে চাই, কিন্তু বাংলাদেশ তখন নিতে পারেনি আমেরিকার চাপে। কেমন? তো আমেরিকার চাপ যখন আমরা বিবেচনায় নিই, তখন তো আমরা অনেক কিছু করতে পারবো না। কিন্তু এটা পরিবর্তিত বিশ্ব। এই যে ইরানের সাথে যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধের মধ্য দিয়ে নতুন করে বিশ্ব ব্যবস্থা পরিবর্তিত হয়ে যাবে এবং এটা হবেই। তো সেই জায়গায় আমরা কীভাবে অ্যাডাপ্ট করবো এবং এই পলিসির সাথে নিজেদেরকে খাপ খাওয়াবো, এই ধারায় আমরা নিজেদেরকে যুক্ত করবো, এগুলো সব গবেষণার ব্যাপার। থিঙ্ক ট্যাঙ্কে আলোচনা হয়, সেইভাবে সরকারকে পলিসি দিতে হবে, সরকার সেইগুলো ইমপ্লিমেন্ট করবে। এজন্য অনেক কিছু প্রতিষ্ঠা করা দরকার। আসলে আমাদের এই ভাবনা চিন্তা থিঙ্ক ট্যাঙ্ক দরকার হবে, গবেষণা সেল দরকার। তো ইরান থেকে আমরা নিতে পারি কিছু কিছু ন্যায়ও, ইরান থেকে হয়তো খুব সামান্য মাত্রায় কিছু কিছু গোলা বারুদ এই সমস্ত ন্যায়। তা আমরা আরও অনেক কিছু নিতে পারি এবং ইরানের কী সামরিক সক্ষমতা সেটা তো আমরা কম বেশি দেখলাম। বিশেষ করে ড্রোন প্রযুক্তি তো নিতেই পারি। তো সেই নেয়াটা আমেরিকা বা আদার যে সমস্ত প্লেয়ার আছে তাদের সাথে আমরা কীভাবে কি ডিপ্লোমেসি মেনটেন করবো, তাদের সাথে সম্পর্ক ধরন, তাদের সাথে কি টানাপোড়েন সৃষ্টি হবে কি হবে না, বা আমাদের লাভ ক্ষতি কোথায়, আমরা কতটুকু স্বাধীনভাবে আমাদের পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো, এগুলো সবই আলোচনার বিষয়। এগুলো ভাবনা চিন্তা করেই সামনে আগানো উচিত। তো সুপ্রিয় দর্শক, আসলে এটা নিয়ে দীর্ঘ বিস্তারিত এবং অনেকগুলো সিরিজ আলোচনা করা দরকার, তাহলে হয়তো শেষ করা যাবে। এই সমস্ত এত অল্প সময়ে সব কথা বলা সম্ভব হলো না। তো আমি এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যদি পারি প্রয়োজনে কাল পরশু যে করে একদিন হয়তো আমি একটা লাইভে আরও দীর্ঘ আলোচনা করব আপনাদের সাথে। আশা করি আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। আর যাবার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের মতামত কি জানতে চাই, যে আসলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন মাত্রায় যাওয়া উচিত। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন এবং আশা করি আপনাদের এই মতামত সরকারের কাছেও পৌঁছাবে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানে শেষ করতে চাইছি। যাবার আগে এইটুকু বলি, যদি ভিডিও ভালো লাগে, আলোচনা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও বলি, টক উইথ সিরাজের সাথেই থাকুন। বিশ্ব রাজনীতির খুঁটিনাটি বিশ্লেষণ বোঝার চেষ্টা করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।